গোটা জেলার মানুষ জানে এখানকার হেরোইন এবং পাত্তার ডিলার কারা, এখানকার পুলিশ প্রশাসনও জানে। ফলে আমরা তাদেরকে বারে বারে সতর্ক করেছি যে হেরোইন পাত্তা ব্যবসা অবিলম্বে বন্ধ হোক, যুব সমাজের ধ্বংসটা বন্ধ হোক, কিন্তু তারা কখনো শুনেনি। আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে প্রশাসন ইতিমধ্যে তার বাড়িতে রেড করেছে এবং সেখানে তার গাড়ি বাড়ি এবং তার 7টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। 46টা অ্যাসেট ছিল, সম্পদ ছিল এই কালো টাকায় তৈরি করা, সেগুলো প্রশাসন পদক্ষেপ নিচ্ছে। এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাবো। এই হেরোইন পাত্তা কোথা করছে, এ যখন পঞ্চায়েতে অফিসে যায় তখন তাকে অসম্মান করা হয়, তখন তাকে ঢিল ছোড়া হয়, পাথর ছোড়া হয়, অনেক কোথায় এদের নাম বলে। শোনো, এই সমস্ত তথাকথিত নেতানেত্রীদের নাম বলে আর এদেরকে আর চুয়াটাকে বিড়াল বানাতে চাই না, যার কারণে এদের নামও করতে আমার ঘৃণা হয়। কোন দলে সেটা আপনারা জানেন, আমার চাইতে আপনারা ভালো জানেন। একটা পুরনো তৃণমূল বলা হয় বেবি, অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে তারাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার নতুন করে কোনো দায়িত্ব দল দিচ্ছে। কোথায় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দেখতে দেখ কিছু এই আপনাদের একটা অংশ আছে দালাল, চিটিংবাজ মিডিয়া আছে, পেড মিডিয়া, এরা পয়সা নিয়ে সব কিছু করতে পারে, তারাই এই ধরনের খবরগুলো প্রকাশ করে। যারা প্রকৃত মিডিয়া তারা কোনোদিন এই ধরনের খবর প্রকাশ করে না। একটা জিনিস চোখ দিয়ে আমি দেখছি একটা জিনিস, আর একটা দিনে শুনে দেখছি, দূর থেকে কান দিয়ে দেখছি একটা জিনিস। তা কিছু ইউটিউবার, দালাল ইউটিউবার আছে, তারা হচ্ছে ওই কান দিয়ে দেখে, যার কারণে এই ধরনের বিষয়গুলো চলে আসে। এইখানকার একজন হেরোইন ডিলার আছে, আর এই হেরোইন পাত্তার জন্য আজকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে এই নারায়ণপুর সহ ঘটিয়ারি সহ এই এলাকায়। আমরা অবিলম্বে তার গ্রেফতার চাইছি, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এটাই আমরা চাইছি। কিন্তু আপনি তো দলের বিধায়ক, আপনি যার কথা বলছেন তারই আত্মীয় তো আপনাদের পঞ্চায়েত সমিতির কর্মকর্তা। ছেলে বাবার কথা শোনে না, আত্মীয়র সঙ্গে এখানে কি আছে? হেরোইন ডিলার অসামাজিক লোক, এখানে আমার আত্মীয়তা কি আছে আর সামাজিকতা কি আছে? এটা কোনোদিন, এটা সবসময়ের জন্য চোর ডাকাত, পাত্তাখোর, হেরোইন ডিলার, এখানে এর সঙ্গে কোনো মিল আছে, আত্মীয়তার কোনো মিল আছে বলে আমি মনে করি। শওকত মোল্লা বিগত 34 বছরের একজন খুনি হারমাদ। তার দল যখন পাল্টে গেল, মানে তার দল যখন হেরে গেল, সে সেই মুহূর্তে জামা বদলে আমার তৃণমূলে ঢুকে গেল। সে হারমাদ তো অবশ্যই, এবং সে কতগুলো খুনি, যেমন মানিক পাইক, আমাদের রাজ্জাক সর্দার, বর্তমান ভাঁড়ের যে রাজ্জাক, আরও অনেকে, আমি কজনের নাম বলবো, তিনি নিজেই খুন করে আমাদের তৃণমূল করে সুপ্রিমো মমতা ব্যানার্জি, অভিষেকও তার সৈনিক। তাহলে দলটা তাদেরই, তারা যেটা বলছে সেটাই তো মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। নিজে আমি বললাম আমি অবজারভার, সেটা কি সবাই মেনে নেবে? আমাদের সম্পর্কে নয়, উনি যদি বলতে চান তাহলে পরিষ্কার করে নাম ধরে বলুক। যে অশালীন কথাবার্তা উনি বলছেন, আজকের এতদিন পরে উনি যেমন একটা কথা বলেছেন যে আমি পায়ে ধরে ওনার থেকে টিকিট নিয়েছি। এটা প্রথমেই বুঝতে হবে যে আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে, আমি রহিমা লস্কর, যিনি ক্যানিং 2 এর তথা ক্যানিং পূর্বের আমি টোটাল সংগঠক। তাহলে আজকের আমার দলের টিকিটে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, তাহলে দল আমাকে টিকিট দিয়েছে। শওকত মোল্লার পায়ে ধরে আমি টিকিট নিয়েছি, না শওকত মোল্লা আমাদের পায়ে ধরে আমাদের দলে ঢুকেছে? কোনটা সত্যি? জায়গায় যে সমস্ত ভাষণগুলো উনি দেন, উনি মিথ্যাতে PhD করে এসছেন। আমরা তো মিথ্যার অভিনয় করে কোনো কাজ করতে চাই না, আর মিথ্যা কথা বলে কাউকে যোগ সাজস করে আমরা কোনো জায়গায় ফাঁসাতেও চাই না, যেটা শওকত মোল্লা পারদর্শী। মিথ্যাচারিতা করে উনি এই দলে এসছেন। সমস্ত জায়গায়, ভাঁড় থেকে সারা জায়গায় যেখানে উনি পা রাখছেন, সেখানে একটা দ্বন্দ্বের বাতাবরণ ছড়াচ্ছেন। 34 বছরের অপশাসনের পর সেই জগদ্দল পাথরকে আমরা সরিয়ে 2011 সালে আমার দল ক্ষমতায় আসে। শওকত মোল্লা যদি এত বড় কারিগর হয়ে থাকে, তাহলে 2009 সালে ওনার দল থাকাকালীন উনি আমাদের দলে আসতে পারেননি কেন?
আজকে যেই দল পাল্টে গেছে জামা বদলে আমাদের দলে এসে এখন আমাদের দলীয় কর্মীদেরকে বলছে আমরা দলের কেউ নয়, সেটা দল বুঝবে। আমরা মমতা ব্যানার্জির সৈনিক, মমতা ব্যানার্জি আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছেন। আমরা দলের কে বা কারা সেটা মমতা ব্যানার্জি ভালো জানেন। উনি কি বললো আর কোথায় কি বলে গেল সেটার আমরা মূল্য দিতে রাজি নই। একটা জিনিস বলি শুনুন, শওকত মোল্লা 2011 সালে যখন আমাদের দলে আসে, দলে আসার পরে যত পদোন্নতি হয় সেই পদোন্নতিতে শওকত মোল্লা আমার তৃণমূল দলের কোনো কর্মীকে তার কোনো ভালো জায়গায় রাখেননি। তার সিপিএম থেকে আসা যত খুনি হারমাদ তাদেরকে নিয়ে উনি একটা সংগঠন তৈরি করেছেন। সেই সংগঠনের জায়গায় যেখানে ভুল ত্রুটি হচ্ছে, আমাদের পুরনো তৃণমূলীরা যারা কষ্ট করে দলকে এই জায়গায় নিয়ে এসছি, আমাদের কাছে মনে হয় যেন কোথাও খারাপ একটা জিনিস তৈরি করতে চাইছে, যার ফলে আমাদের দল বিপাকে পড়বে। আমরা যখন যেখানে বাধা সৃষ্টি করছি তখনই সে আমাদের নামে আজে বাজে কথা বলছে। আমি তো মনে করি এবং সর্বোপরি ক্যানিং পূর্ব এবং পশ্চিম, সারা পশ্চিমবঙ্গ বললে ভুল হবে না, যে এই শওকত মোল্লা হারমাদ যখন তার দল হেরে যায় তখন সে জীবন বাঁচানোর তাগিদে আমাদের সমস্ত নেতার পায়ে ধরে আমাদের দলে আসার চেষ্টা করে। তার প্রমাণ কাইজারকে পায়ে ধরে তোয়া হুজুরের বাড়ি যায়। তোয়া হুজুর আমার সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে নিয়ে যান, সেখান থেকে উনি দলে ঢোকেন। আজকে তিনি আমাদের বলছেন আমরা পায়ে ধরে, ওনার পায়ে ধরে নাকি আমরা টিকিট চাইছি, ওনার পায়ে ধরে আমরা দলে থাকার চেষ্টা করছি। তাই আমি বলতে চাই, উনি যে এত বড় ভোটের কারিগর নাকি, তাহলে উনি 2009 সালে কেন আমাদের দলকে জেতাতে পারেননি? যেই আমাদের দল জিতে গেল অমনি উনি দল বদল করে আমাদের দলে এলেন কেন? এই বিষয়ে আমার দলীয় নেত্রী, আমার দলের নেত্রী সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে আমরা মুসলিম কমিউনিটির মানুষ হিসাবে আমরা এটা বার্তা দিতে চাই যে এই ফুরফুরা শরীফ 52 জেলার পীর এনাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এনাদের ধর্মীয় ভাবাবেগের কাছে উনি একটা বাজে বার্তা দিচ্ছেন এবং তাদের নাম ধরে ধরে গালিগালাজ করছেন, বড় ছোট কথা বলছেন। এগুলো আমাদের মমতা ব্যানার্জি সব লক্ষ্য করছেন, তার বিচার মমতা ব্যানার্জি করবে। উনি যদি সত্যিকারের কোনো ধর্মীয় ভাবাবেগের মানুষ হয় তাহলে উনি তো সিপিএম করতেন। প্রথম কথা, উনি সিপিএম করতেন, উনি নাস্তিক। উনি কোনো ধর্মের প্রতি ওনার কোনো ভাবাবেগ আছে বলে আমি মনে করি না। তৃণমূলের এই ক্যানিং পূর্বে যেখানে প্রধান আছে, আমি এদেরকে প্রধান মনে করি না, এরা শওকত মোল্লার এজেন্সি, এরা লিজে প্রধান চালায়। একটা অঞ্চলে যখন ভোটাভুটি হয় তাহলে একটা ব্যক্তি এই 15 বছর ধরে প্রধান থাকবে এরকম কোনো জায়গায় লেখা নেই। কিন্তু শওকত মোল্লা লিজ নিয়ে যেখানে যে প্রধান থাকে তাকে সে অকেজো হলেও তাকে সেই জায়গায় রাখে। যেমন আমার নারায়ণপুর অঞ্চলের প্রধান, সে আজ 14 বছর তার নিজের পঞ্চায়েতে এসে সে বসতে পারে না, সে নিজের বাড়িতে বসেই প্রধানই চালায়। তার জন্যে কত মানুষের এই এলাকা থেকে অর্থ ব্যয় করে তার কাছে পৌঁছতে হয় এবং সেখানে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ খেতে হয় এবং ঘাট ধাক্কা খেতে হয়। এটা শওকত মোল্লার লজ্জা এবং তৃণমূলের লজ্জা।